গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। আজ নবম পর্ব। যাত্রা আরম্ভ হয়। জগৎ নাই, কেহ নাই, শুধু অপু আছে, আর নীলমণি হাজরার যাত্রার দল আছে সামনে। সন্ধ্যার আগে বেহালায় ইমন আলাপ করে। ভালো বেহালাদার, পাড়াগাঁয়ের ছেলে, কখনো সে ভালো জিনিস শোনে না। উদাস করুণ সুরে হঠাৎ মন কেমন করিয়া উঠে। মনে হয় বাবা এখনো বসিয়া বাড়িতে সেই কি লিখিতেছে। দিদি আসিতে চাহিয়াও আসিতে পারে নাই। প্রথম যখন জরির সাজ পোশাক পরিয়া টাঙানো ঝাড় ও কড়ির ডুমের আলোসজ্জিত আসরে রাজার মন্ত্রীর দল আসিতে আরম্ভ করে, অপু মনে ভাবে এমন সব জিনিস তাহার বাবা দেখিল না। সবাই তো আসরে আসিয়াছে গ্রামের, তাহাদের পাড়ার কোনো লোক তো বাকি নাই। বাবা কেন এখনো? পালা দ্রুত অগ্রসর হইতে থাকে। সেবার সে বালক কীর্তনের যাত্রা শুনিয়াছিল। সে কি আর এ কি, কি সব সাজ, কি সব চেহারা! হঠাৎ পিছন হইতে কে বলে, খোকা, বেশ দেখতে পাচ্ছ তো? তাহার বাবা কখন আসিয়া আসরে বসিয়াছে অপু জানিতে পারে নাই। বাবার দিকে ফিরিয়া বলে, বাবা, দিদি এসেছে? চিকের মধ্যে বুঝি? মন্ত্রীর গুপ্ত ষড়যন্ত্রে যখন রাজা রাজ্যচ্যুত হইয়া স্ত্রী পুত্র লইয়া বনে চলিতেছেন, তখন কাঁদুনে সুরে বেহালার সঙ্গত হয়। তারপর রাজা করুণ রস বহুক্ষণ জমাইয়া রাখিবার জন্য স্ত্রী পুত্রের হাত ধরিয়া এক এক পা করিয়া থামেন, আর এক এক পা অগ্রসর হইতে থাকেন। সত্যিকার জগতে কোনো বনবাস গমনোদ্যত রাজা নিতান্ত অপ্রকৃতিস্থ না হইলে একদল লোকের সম্মুখে সেরূপ করে না। বিশ্বস্ত রাজ সেনাপতির আগে এমন কাঁপেন যে মৃগী রোগগ্রস্ত রোগীর পক্ষেও তাহা হিংসার বিষয় হইবার কথা। অপু অপলক চোখে চাহিয়া বসিয়া থাকে, মুগ্ধ বিস্মিত হইয়া যায়। এমন তো সে কখনো দেখে নাই। তারপর কোথায় চলিয়া গিয়াছেন রাজা, কোথায় গিয়াছেন রানী। ঘন নিবিড় বনে শুধু রাজপুত্র অজয় ও রাজকুমারী ইন্দুলেখা ভাই বোনে ঘুরিয়া বেড়ায়। কেউ নাই যে তাহাদের মুখের দিকে চায়, কেউ নাই যে নির্জন বনে তাহাদের পথ দেখাইয়া লইয়া চলে। ছোট ভাইয়ের জন্য ফল আনিতে একটু দূরে চলিয়া যাইয়া ইন্দুলেখা আর ফেরে না। অজয় বনের মধ্যে বনকে খুঁজিয়া বেড়ায়। তাহার পর নদীর ধারে হঠাৎ খুঁজিয়া পায় ইন্দুলেখার মৃতদেহ। ক্ষুধার তাড়নায় বিষ ফল খাইয়া সে মরিয়া গিয়াছে। অজয়ের করুণ গান, কোথা ছেড়ে গেলি এ বনকান্তারে প্রাণপ্রিয় প্রাণ সাথীরে, শুনিয়া অপু এতক্ষণ মুগ্ধ চোখে চাহিয়াছিল। আর থাকিতে পারে না, ফুলিয়া ফুলিয়া কাঁদে। কলিঙ্গ রাজের সহিত বিচিত্রকেতুর যুদ্ধে তলোয়ার খেলা কি যায়? বুঝি ঝাড়গুলা গুড়া হয়, নয়তো কোন হতভাগ্য দর্শকের চোখ দুটি বাজায়। রব ওঠে, ঝাড় সামলে, ঝাড় সামলে, কিন্তু অদ্ভুত যুদ্ধ কৌশল, সব বাঁচাইয়া চলে। ধন্য বিচিত্রকেতু। মধ্যে অনেকক্ষণ ধরিয়া জুড়ির দীর্ঘ গান ও বেহালার কসরতের সময় অপুকে তাহার বাবা ডাকিয়া বলে, ঘুম পাচ্ছে? বাড়ি যাবে খোকা? ঘুম? সর্বনাশ! না, সে বাড়ি যাইবে না। বাহিরে ডাকিয়া তাহার বাবা বলে, এই দুটো পয়সা রাখো বাবা,
কিছু কিনে খেও, আমি বাড়ি গেলাম। অপুর ইচ্ছা হয় সে 1 পয়সার পান কিনিয়া খাইবে। পানের দোকানের কাছে অত্যন্ত কিসের ভিড় দেখিয়া অগ্রসর হইয়া দেখে, অবাক, সেনাপতি বিচিত্রকেতু হাতিয়ার বন্ধ অবস্থায় বার্সাই কিনিয়া খাইতেছেন। তাহাকে ঘিরিয়া রথযাত্রার ভিড়, আশ্চর্যের উপর আশ্চর্য। রাজকুমার অজয় কোথা হইতে আসিয়া বিচিত্রকেতুর কনুইয়ে হাত দিয়া বলিল, 1 পয়সার পান খাওয়াও না কিশোরীদা। রাজপুত্রের প্রতি সেনাপতির বিশ্বস্ততার নিদর্শন দেখা গেল না। হাত ঝাড়া দিয়া বলিল, যা, অত পয়সা নেই। ওবেলা সাবানখানা যে দুজনে মাখলে আমায় কি বলেছিলে? রাজপুত্র পুনরায় বলিল, খাওয়াও না কিশোরীদা, আমি বুঝি কখনো কিছু দিইনি তোমাকে? বিচিত্রকেতু হাত ছাড়াইয়া চলিয়া গেল। অপুর সমবয়সী হইবে, টুকটুকে, বেশ দেখিতে, গানের গলা বড় সুন্দর। অপু মুগ্ধ হইয়া তাহার দিকে চাহিয়া থাকে, বড় ইচ্ছা হয় আলাপ করিতে। হঠাৎ সে কিসের টানে সাহসী হইয়া আগাইয়া যায়, একটু লজ্জার সঙ্গে। পান খাবে? অজয় একটু অবাক হয়, বলে, তুমি খাওয়াবে? নিয়ে এসো না। দুজনে ভাব হইয়া যায়। ভাব বলিলে ভুল হয়, অপু মুগ্ধ, অভিভূত হইয়া যায়। ইহাকেই সে এতদিন মনে মনে চাহিয়া আসিয়াছে, এই রাজপুত্র অজয়কে। তাহার মায়ের শতরূপ কথার কাহিনীর মধ্যে দিয়া শৈশবের শত স্বপ্নময়ী মুগ্ধ কল্পনার ঘোরে তাহার প্রাণ ইহাকেই চাহিয়াছে। এই চোখ, এই মুখ, এই গলার স্বর, ঠিক সে যাহা চায় তাহাই। অজয় জিজ্ঞাসা করে, তোমাদের বাড়ি কোথায় ভাই? আমাকে একজনের বাড়ি খেতে দিয়েছে, বড্ড বেলায় খেতে দেয়। তোমাদের বাড়িতে খায় কে? খুশিতে অপুর সারা গা কেমন করে। সে বলে, ভাই, আমাদের বাড়িতে একজন খেতে যায়। সে আজ দেখলাম ঢোলক বাজাচ্ছে। তুমি কাল থেকে যেও, আমি এসে ডেকে নিয়ে যাব। ঢোলকওয়ালা না হয় তুমি যে বাড়িতে আগে খেতে সেখানে খাবে। খানিকক্ষণ দুজনে এদিক ওদিক বাড়াইবার পর অজয় বলে, আমি যাই ভাই, শেষ সিনে আমার গান আছে। আমার পার্ট কেমন লাগছে তোমার? শেষ রাত্রে যাত্রা ভাঙিলে অপু বাড়ি আসে। পথে আসিতে আসিতে যে যেখানে কথা বলে তাহার মনে হয় যাত্রার একটো হইতেছে। বাড়িতে তাহার দিদি বলে, অপু, কেমন যাত্রা শুনলি? অপুর মনে হয় গভীর জনশূন্য বনের মধ্যে রাজকুমারী ইন্দুলেখা কি বলিয়া উঠিল। কিসের যে ঘোর তাহাকে পাইয়া বসিয়াছে। মহা খুশির সহিত সে বলে, কাল থেকে অজয় যে সেজেছিল মা, সে আমাদের বাড়িতে খেতে আসবে। তাহার মা বলে, দুজনে খাবে? দুজনকে কোত্থেকে? অপু বলে, তা না, একজন তো চলে যাবে, শুধু অজয় খাবে। দুর্গা বললে, কেমন যাত্রা রে অপু? এমন কখনো দেখিনি। কেমন গান করলে যখন সেই রাজকন্যা মরে গেল। অপুর তো রাত্রে ঘুমের ঘোরে চারিধারে যেন বেহালা সঙ্গীত হয়। ভোর হইলে একটু বেলায় তাহার ঘুম ভাঙে। শেষ রাত্রে ঘুমাইয়াছে, তৃপ্তির সঙ্গে ঘুম হয় নাই। সূর্যের তীক্ষ্ণ আলোয় চোখে যেন সূঁচ বিধে। চোখে জল দিলে জ্বালা করে, কিন্তু তাহার কানে একটা বেহালা ঢোল মন্দিরার ঐকতান বাজনা তখনও যেন বাজিতেছে। তখনও যেন সে যাত্রার আসরেই বসিয়া আছে। ঘাটের পথে যাইতে পাড়ার মেয়েরা কথা বলিতে বলিতে যাইতেছে। অপুর মনে হইল কেহ ধীরাবতী, কেহ কলিঙ্গ দেশের মহারানী, কেহ রাজপুত্র অজয়ের মা বসুমতী। দিদির প্রতি কথায়, হাত পা নাড়ার ভঙ্গিতে রাজকন্যা ইন্দুলেখা যেন মাখানো। কাল যে ইন্দুলেখা সাজিয়াছিল তাহাকে মানাইয়াছিল মন্দ নয় বটে, কিন্তু তাহার মনে মনে রাজকন্যা ইন্দুলেখার যে প্রতিমা গড়িয়া উঠিয়াছে
তাহা তাহার দিদিকে লইয়া। ওই রকম গায়ের রং, অমনি বড় বড় চোখ, অমন সুন্দর মুখ, অমনি সুন্দর চুল। ইন্দুলেখা তাহার সকল করুণা স্নেহ মাধুরী লইয়া কোন সেকালের দেশের অতীত জীবনের পরে আবার তাহার দিদি হইয়া যেন ফিরিয়া আসিয়াছে। তাই কাল ইন্দুলেখার কথার ভঙ্গিতে প্রতি পদক্ষেপে দিদিই যেন ফুটিয়া ফুটিয়া বাহির হইতেছিল। যখন গভীর বনে সে শত স্নেহে ছোট ভাইকে জড়াইয়া রাখিয়াছিল, তাকে খাওয়াইবার জন্য ফল আহরণ করিতে গিয়া নির্জন বনের মধ্যে হারাইয়া গেল, সেই একদিনের মাকাল ফলের ঘটনাটাই অপুর ক্রমাগত মনে হইতেছিল। দুপুরবেলা খাইবার জন্য অপু গিয়া অজয়কে ডাকিয়া আনিল। তাহার মা দুজনকে এক জায়গায় খাইতে দিয়া অজয়ের পরিচয় লইতে বসিল। সে ব্রাহ্মণের ছেলে, তাহার কেহ নাই। এক মাসই তাহাকে মানুষ করিয়াছিল, সেও মরিয়া গিয়াছে। আজ বছর খানেক যাত্রার দলে কাজ করিতেছে। সর্বজয়ার ছেলেটির উপরে খুব স্নেহ হইল। বারবার জিজ্ঞাসা করিয়া তাহাকে খাওয়াইল। খাওয়াইবার উপকরণ বেশি কিছু নাই, তবু ছেলেটি খুব খুশির সঙ্গে খাইল। তাহার পর দুর্গা মাকে চুপি চুপি বলিল, মা, ওকে সেই কালকের গানটা গাইতে বলো না। সেই কোথা ছেড়ে গেলি এ বনকান্তারে, প্রাণপ্রিয় প্রাণসাথী রে। অজয় গলা ছাড়িয়া গানটি গাহিল। অপু মুগ্ধ হইয়া গেল। সর্বজয়ের চোখের পাতা ভিজিয়া আসিল। আহা, এমন ছেলের মা নাই। তাহার পর সে আরো গান গাহিল। সর্বজয়া বলিল, বিকেলে মুড়ি ভাজব, তখন এসে অবশ্যই করে মুড়ি খেয়ে যেও, লজ্জা করো না যেন। যখন খুশি আসবে, আপনার বাড়ির মতো, বুঝলে। অপু তাহাকে সঙ্গে করিয়া নদীর ধারের দিকে বেড়াইতে গেল। সেখানে অজয় বলিল, ভাই, তোমার তো গলা মিষ্টি, একটা গান গাও না। অপুর খুব ইচ্ছা হইল ইহার কাছে গান গাহিয়া সে বাহাদুরি লইবে, কিন্তু বড় ভয় করে। এ একজন যাত্রা দলের ছেলে, এর কাছে তার গান গাওয়া। নদীর ধারে বড় শিমুল গাছটার তলায় চলাচলতির পথ হইতে কিছু দূরে বাঁশ ঝোপের আড়ালে দুজনে বসে। অপু অনেক কষ্টে লজ্জা কাটাইয়া একটা গান ধরে, শ্রীচরণে ভার একবার গা তোলোহে অনন্ত। দাশুরায়ের পাঁচালীর গান বাবার মুখে শুনিয়া সে লিখিয়া লইয়াছে। অজয় অবাক হইয়া যায়, বলে, তোমার এমন গলা ভাই, তা তুমি গান গাও না কেন? আর একটা গাও। অপু উৎসাহিত হইয়া আর একটা ধরে, খেয়ার আসে বসেরে মন, ডুবল বেলা খেয়ার ধারে। তাহার দিদি কোথা হইতে শিখিয়া আসিয়া গাহিত। সুরটা বড় ভালো লাগায় অপু তাহার কাছ হইতে শিখিয়াছিল। বাড়িতে কেউ না থাকিলে মাঝে মাঝে গানটা তাহারা দুজনে গাহিয়া থাকে। গান শেষ হইলে অজয় প্রশংসায় উচ্ছ্বসিত হইয়া উঠিল। বলিল, এমন গলা থাকলে যে কোনো দলে ঢুকলে 15 টাকা করে মাইনে সেধে দেবে বলছি তোমায়। এর ওপর একটু যদি শেখো। বাড়িতে কেহ না থাকিলে দিদির সামনে গাহিয়া অপু কতদিন দিদিকে জিজ্ঞাসা করিয়াছে, হ্যাঁ দিদি, আমার গলা আছে, গান হবে? দিদি তাহাকে বরাবর আশ্বাস দিয়ে আসিয়াছে। কিন্তু দিদির আশ্বাস যতই আশাপ্রদ হোক, আজ একজন সঙ্গীত দক্ষ খাস যাত্রা দলের নাম করা মেডেলওয়ালা গায়কের মুখে এ প্রশংসার কথা শুনিয়া আনন্দে অপু কি বলিয়া উত্তর করিবে ঠাউর করিতে পারিল না। বলিল, তোমার ওই গানটা আমায় শেখাও না। তাহার পর দুইজনে গলা মিশাইয়া সে গানটা গাহিল। অনেকক্ষণ হইয়া গেল। নদী বহিয়া ছাপ ছাপ করিয়া নৌকা চলিতেছে। নদীর পাড়ের নিচে জলের ধারে একজন কি খুঁজিয়া বেড়াইতেছে। অজয় বলিল, কি খুঁজছ ভাই? অপু বলিল, ও ব্যাঙাচি খুঁজছে, ছিপে মাছ ধরবে। তাহার পর বলিল, আচ্ছা ভাই,
তুমি আমাদের এখানে থাকো না কেন? যেও না কোথাও, থাকবে? এমন চোখ, এমন মিষ্টি গলার সুর। তাহার উপর অপুর কাছে সে সেই রাজপুত্র অজয়। কোন বনে ফিরিতে ফিরিতে অসহায় ছন্ন ছাড়া রূপবান রাজার ছেলের সঙ্গে হঠাৎ দেখা হইয়া ভাব হইয়া গিয়াছে। চিরজন্মের বন্ধু, আর তাহাকে কি করিয়া ছাড়া যায়? অজয়ও অনেক মনের কথা বলিয়া ফেলিল। এমন সাথী তাহার আর জুটে নাই। সে প্রায় 40 টাকা জমাইয়াছে। আর একটু বড় হইলে সে এ দল ছাড়িয়া দিবে। অধিকারী বড় মারে। সে আশুতোষ পালের দলে যাইবে। সেখানে বড় সুখ, রোজ রাত্রে লুচি, না খাইলে 3 আনা পয়সা খোরাকি দেয়। এ দল ছাড়িলে সে আবার অপুদের বাড়ি আসিবে ও সে সময় কিছুদিন থাকিবে। বৈকালের কিছু আগে অজয় বলিল, চলো ভাই, আজ আবার এখনই আসর হবে, সকাল সকাল ফিরি। যদি পরশুরামের দর্প সংহার হয় তবে আমি নিয়তি সাজব। দেখো কেমন একটা গান আছে। আরো 3 দিন যাত্রা হইল। গ্রাম শুদ্ধ লোকের মুখে যাত্রা ছাড়া আর কথা নাই। পথে ঘাটে মাঠে গায়ের মাঝি নৌকা বহিতে বহিতে, রাখাল গরু চড়াইতে চড়াইতে যাত্রাপালার নতুন শেখা গান গায়। গ্রামের মেয়েরা দলের ছেলেদের বাড়ি ডাকাইয়া যাহার যে গান ভালো লাগিয়াছে তাহার মুখে সে গান ফরমাইশ করিয়া শুনিতে লাগিলেন। অপু আরো 3-4টা নতুন গান শিখিয়া ফেলিল। একদিন সে যাত্রার দলের বাসায় অজয়ের সঙ্গে গিয়াছে। সেখানে তাহাকে দলের সকলে মিলিয়া ধরিল, তাহাকে একটা গান গাহিতে হইবে। সেখানে সকলে অজয়ের মুখে শুনিয়াছে সে খুব ভালো গান গাহিতে পারে। অপু বহু সাধ্য সাধনার পর নিজের বিদ্যা ভালো করিয়া জাহির করিবার খাতিরে একটা গাহিয়া ফেলিল। সকলে তাহাকে ধরিয়া অধিকারীর নিকটে লইয়া গেল। সেখানেও তাহাকে একটা গাহিতে হইল। অধিকারী কালো রঙের ভুঁড়িওয়ালা লোক, আসরে জুড়ি সাজিয়া গান করে। গান শুনিয়া বলিল, এসো না খোকা, দলে আসবে? অপুর বুকখানা আনন্দে ও গর্বে 10 হাত হইল। আরো সকলে মিলিয়া তাহাকে ধরে, এসো, চলো তোমাকে আমাদের দলে নিয়ে যাই। অপুর তো ইচ্ছা সে এখনই যায়। যাত্রার দলে কাজ করা মনুষ্য জীবনের চরম উদ্দেশ্য। সে কথা এতদিন সে কেন জানিত না, ইহাই তো আশ্চর্যের বিষয়। সে গোপনে অজয়কে বলিল, আচ্ছা ভাই, এখন যদি আমি দলে যাই আমাকে কি সাজতে দেবে? অজয় বলিল, এখন এই সখী টখি কি বালকের পার্ট এই রকম, তারপর ভালো করে শিখলে। অপু সখী সাজিতে চায় না। জরির মুকুট মাথায় সে সেনাপতি সাজিয়া তলোয়ার ঝুলাইবে, যুদ্ধ করিবে। বড় হইলে সে যাত্রার দলে যাইবেই, উহাই তাহার জীবনের ধ্রুব লক্ষ্য। অজয় তাহাকে চুপি চুপি কোষ্ঠী পাথরের রং একটা ছোকরাকে দেখাইয়া কহিল, এই যে দেখছ, এর নাম বিষ্টু তেলি। আমার সঙ্গে মোটে বনে না। আমার নিজের পয়সায় দেশলাই কিনে বালিশের তলায় রেখে শুই। দেশলাই উঠিয়ে নেয় চুরুট খেতে, আর দেয় না। আমি বলি, আমার রাত্রে ভয় করে, দেশলাইটা দাও। অন্ধকারে মন ছমছম করে, তাই সেদিন চেয়েছিলাম বলে এমনি থাবড়া একটা মেরেছে। নাচে ভালো বলে অধিকারী বড় খাতির করে, কিছু বলবারও জো নেই। দিন 5 পরে যাত্রা দলের গাওনা শেষ হইয়া গেলে তাহারা রওনা হইল। অজয় বাড়ির ছেলের মতো যখন তখন আসিত যাইত। এই কয়দিনে সে যেন অপুরই আর এক ভাই হইয়া পড়িয়াছিল। অপুরই বয়সী ছোট ছেলে। সংসারে কেহ নাই শুনিয়া সর্বজয়া তাহাকে এ কয়দিন অপুর মতো যত্ন করিয়াছে। দুর্গাও তাহাকে আপন ভাইয়ের চোখে দেখিয়াছে, তাহার কাছে গান শিখিয়া লইয়াছে, কত গল্প শুনাইয়াছে, তাহার পিসিমার কথা বলিয়াছে,
তিনজনে মিলিয়া উঠানে বড় ঘর আঁকিয়া গঙ্গা যমুনা খেলিয়াছে। খাইবার সময় জোর করিয়া বেশি খাইতে বাধ্য করিয়াছে। যাত্রা দলে থাকে, কে কোথায় দেখে, কোথায় শোয়, কি খায়, আহা বলিবার কেহ নাই। গৃহ সংসারের যে স্নেহস্পর্শ বোধ হয় জন্মাবধি তাহার ভাগ্যে ঘটে নাই, অপ্রত্যাশিতভাবে আজ তাহার স্বাদ লাভ করিয়া লোভীর মতো সে কিছুতেই ছাড়িয়া যাইতে চাহিতেছিল না। যাইবার সময় সে হঠাৎ পুঁটুলি খুলিয়া কষ্টে সঞ্চিত 5টি টাকা বাহির করিয়া সর্বজয়ার হাতে দিতে গেল। একটু লজ্জার সুরে বলিল, এই 5টা টাকা দিয়ে দিদির বিয়ের সময় একখানা ভালো কাপড়। সর্বজয়া বলিল, না বাবা না, তুমি মুখে বললে এই খুব হলো, টাকা দিতে হবে না। তোমার এখন টাকার কত দরকার, বিয়ে থাওয়া করে সংসারী হতে হবে। তবু সে কিছুতেই ছাড়ে না। অনেক বুঝাইয়া তবে তাহাকে নিরস্ত করিতে হইল। তারপর সকলে উহাদের বাড়ির দরজার সামনে খানিকটা পথ পর্যন্ত তাহাকে আগাইয়া দিতে আসিল। যাইবার সময় সে বারবার বলিয়া গেল, দিদির বিয়ের সময় অবশ্য করিয়া যেন তাহাকে পত্র দেওয়া হয়। গাবতলার ছায়ায় ছায়ায় তাহার সুকুমার বালক মূর্তি ভাট শেওড়া ঝোপের আড়ালে অদৃশ্য হইয়া গেলে হঠাৎ সর্বজয়ার মনে হইল, বড্ড ছেলে মানুষ, আহা এই বয়সে বেরিয়েছে নিজের রোজগার নিজে করতে। অপুর আমার যদি ওই রকম হতো, মা গো। প্রথম প্রথম যখন হরিহর কাশী হইতে আসিত তখন সকলে বলিত তাহার ভবিষ্যৎ বড় উজ্জ্বল। এ অঞ্চলে ওরকম বিদ্যা শিখিয়া কেহ আসে নাই। তাহার বিদ্যার সুখ্যাতি সকলের মুখে মুখে ছিল। সকলে বলিত সে এইবার একটা কিছু করিবে। সর্বজয়াও ভাবিত শীঘ্রই উহারা তাহার স্বামীকে ডাকাইয়া একটা ভালো চাকুরি দিবে। কিন্তু মাসের পর মাস, বৎসরের পর বৎসর করিয়া বহু কাল চলিয়া গেল। অর্ধরাত্রির মাথায় কোনো জরির পোশাক পরা ঘোড়সওয়ার সভাপণ্ডিত পদের নিয়োগপত্র লইয়া ছুটিয়া আসিল না, বা আরব্য উপন্যাসের দৈত্য কোনো মণিখচিত মায়াপ্রাসাদ আকাশ বহিয়া উড়াইয়া আনিয়া তাহাদের ভাঙা ঘরে বসাইয়া দিয়া গেল না। বরং সে ঘরের পোকা কাটা কবাট দিন দিন আরো জীর্ণ হইতে চলিল। কড়িকাঠ আরো ঝুলিয়া পড়িতে চাহিল। আগে যাও বা ছিল তাও আর সব থাকিতেছে না, তবু সে একেবারে আশা ছাড়ে নাই। হরিহর বিদেশ হইতে আসিয়া প্রতিবারই একটা একটা আশার কথা এমনভাবে বলে যেন সব ঠিক, অল্পমাত্র বিলম্ব আছে, অবস্থা ফিরিল বলিয়া। কিন্তু হয় কই? জীবন বড় মধুময় শুধু এই জন্য যে এই মাধুর্যের অনেকটাই স্বপ্ন ও কল্পনা দিয়া গড়া। হোক না স্বপ্ন মিথ্যা, কল্পনা বাস্তবতার লেশ শূন্য, নাইবা থাকিল সবসময় তাহাদের পিছনে সার্থকতা। তাহারাই যে জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তাহারা আসুক, জীবনে অক্ষয় হোক তাহাদের আসন। তুচ্ছ সার্থকতা, তুচ্ছ লাভ। হরিহর বাড়ি হইতে গিয়াছে প্রায় 2-3 মাস। টাকা কড়ি খরচপত্র অনেক দিন পাঠায় নাই। দুর্গা অসুখে ভুগিতেছে একটু বেশি। খায় দায় অসুখ হয়, 2 দিন একটু ভালো থাকে, হঠাৎ একদিন আবার হয়। সর্বজয়া মেয়ের বিবাহের জন্য স্বামীকে প্রায়ই তাগাদা দেয়। স্বামীকে দিয়া 2-3 খানা পত্র নীরেন্দ্রের পিতা রাজ্যেশ্বর বাবুর নিকট লিখিয়াছে। সেদিকের আশাও সে এখনো ছাড়ে নাই। হরিহর বলে, তুমি কি খেপলে নাকি? ও সকল বড় লোকের কাণ্ড, রাজ্যেশ্বর কাকা কি আর আমাদের পুঁছবেন? তবুও সর্বজয়া ছাড়ে না, বলে, লেখো না আর একখানা, লিখেই দেখো না। নীরেন তো পছন্দই করে গিয়েছেন। 2-1 মাস চলিয়া যায়, বিশেষ কোনো উত্তর আসে না।
আবার সে স্বামীকে পত্র লিখিবার তাগাদা দিতে শুরু করে। এবার হরিহর যখন বিদেশে যায় তখন বলিয়া গিয়াছে, এইবার সে এখান হইতে উঠিয়া অন্যত্র বাস করিবার একটা কিছু ঠিক করিয়া আসিবেই। পাড়ার এক পাশে নিকোনো পুছানো ছোট্ট খড়ের ঘর ২-৩খানা, গোয়ালে হৃষ্টপুষ্ট দুগ্ধবতী গাভী বাঁধা, মাচা ভরা বিচালি, গোলা ভরা ধান, মাঠের ধারের মটর ক্ষেতের তাজা সবুজ গন্ধ খোলা হাওয়ায় উঠান দিয়া বহিয়া যায়। পাখি ডাকে, নীলকণ্ঠ, বাবুই, শ্যামা। অপু সকালে উঠিয়া বড় মাটির ভারে দোয়া এক পাত্র তাজা সফেন কালো গাইয়ের দুধের সঙ্গে গরম মুড়ির ফলার খাইয়া পড়িতে বসে। দুর্গা ম্যালেরিয়ায় ভোগে না, সকলেই জানে, সকলেই খাতির করে, আসিয়া পায়ের ধুলা লয়। গরিব বলিয়া কেহ তুচ্ছ তাচ্ছিল্য করে না। শুধুই স্বপ্ন দেখে, দিন নাই রাত নাই, সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে। তাহার মনে হয় এতকাল পরে সত্য সত্যই একটা কিছু লাগিয়া যাইবে। মনের মধ্যে কে যেন বলে, কেন এতদিন হয় নাই, কেন এতকাল পরে। সেই ছেলেবেলাকার দিনে জামতলার সজনে তলায় ঘুরিবার সময় হইতে সেজুতির আলপনা আকার মন্ত্রের সঙ্গে এ সাধ যে তাহার মনে জড়াইয়া আছে। লক্ষ্মীর আলতা পরা পায়ের দাগ আঁকা আঙিনায় শ্বশুর বাড়ির ঘর সংসার পাতাইবে, এরকম ভাঙা পুরানো কোঠা বাঁশবন কে চাহিয়াছিল। দুর্গা একটা ছোট্ট মানকচু কোথা হইতে জোগাড় করিয়া আনিয়া রান্নাঘরে ধর্না দিয়া বসিয়া থাকে। তাহার মা বলে, তোর হলো কি দুর্গা? আজ কি বলে ভাত খাবি? কাল সন্ধে বেলাও তো জ্বর এসেছে। দুর্গা বলে, তা হোক মা, সে জ্বর বুঝি, একটু তো মোটে শীত করল, তুমি এই মানকচুটা ভাতে দিয়ে দুটো ভাত। তাহার মা বলে, যা, অসুখ হয়ে তোর খাই খাই বড্ড বেড়েছে, আজকাল ভালো যদি থাকিস তো পরশু বরং দেব। অনেক কাকুতি মিনতির পর না পারিয়া শেষে দুর্গা মানকচু তুলিয়া রাখিয়া দেয়। খানিকটা চুপ করিয়া বসিয়া থাকে, আপন মনে বলে, আজ খুব ভালো আছি, আজ আর জ্বর আসবে না আমার। ওবেলা 2খানা রুটি আর আলু ভাজা খাবো। একটু পরে হাই ওঠে, সে জানে ইহা জ্বর আসার পূর্ব লক্ষণ। তবুও সে মনকে বোঝায়, হাই উঠুক, এমনি তো কত হাই ওঠে, জ্বর আর হবে না। ক্রমে শীত করে, রৌদ্রে গিয়া বসিতে ইচ্ছা হয়। সে রৌদ্রে না গিয়া মনকে প্রবোধ দেয় যে শীত বোধ হওয়া একটা স্বাভাবিক শারীরিক ব্যাপার, জ্বর আসার সহিত ইহার সম্পর্ক কি? কিন্তু কোনো প্রবোধ খাটে না। রৌদ্র না পড়িতে পড়িতে জ্বর আসে, সে লুকাইয়া গিয়া রৌদ্রে বসে, পাছে মা টের পায়। তাহার মন হু হু করে, ভাবে জ্বর জ্বর ভেবে এরকম হচ্ছে, সত্যি সত্যি জ্বর হয়নি। রাঙা রোদ শ্যাওলা ধরা ভাঙা পাঁচিলের গায়ে গিয়া পড়ে, বৈকালের ছায়া ঘন হয়। দুর্গার মনে হয় অন্য মনস্ক হইয়া থাকিলে জ্বর চলিয়া যাইবে। অপুকে বলে, বসদি কি একটু আমার কাছে, আয় গল্প করি। একদিন আর বছর ঘন বর্ষার রাতে সে ও অপু মতলব আঁটিয়া শেষ রাত্রে পিছনে সেজ ঠাকরুনদের বাগানে তাল কুড়াইতে গিয়াছিল। হঠাৎ দুর্গার পায়ে পট করিয়া একটা কাঁটা ফুটিয়া গেল। যন্ত্রণায় পিছু হটিয়া বাঁ পাখানা যেখানে রাখিল সেখানে বাঁ পায়েও পট করিয়া আর একটা। সকাল বেলা দেখা গেল পাছে রাত্রে উহারা তাল কুড়াইয়া লয়, এজন্য সতু তালতলার পথে সোজা করিয়া সারি সারি বেল কাঁটা পুতিয়া রাখিয়াছে। আর একদিন যা আশ্চর্য ব্যাপার, কোথা হইতে সেদিন এক বুড়া বাঙাল মুসলমান একটা বড় রংচং করা কাঁচ বসানো টিনের বাক্স লইয়া খেলা দেখাইতে আসে। ও পাড়ার জীবন চৌধুরীর উঠানে সে খেলা দেখাইতেছিল। দুর্গা পাশেই দাঁড়াইয়া ছিল, তাহার পয়সা ছিল না।
আর সকলে এক এক পয়সা দিয়া বাক্সের গায়ে একটা চোঙের মধ্যে চোখ দিয়া কি সব দেখিতেছিল। বুড়ো মুসলমানটি বাক্স বাজাইয়া সুর করিয়া বলিতেছিল, তাজ বিবিকা রোজা দেখো, হাতি বাক্কা লড়াই দেখো। এক একজনের দেখা শেষ হইলে যেমন সে চোঙ হইতে চোখ সরাইয়া লইতেছিল, অমনি দুর্গা তাহাকে মহা আগ্রহের সহিত জিজ্ঞাসা করিতেছিল, কি দেখলি রে ওর মধ্যে? সব সত্যিকারের? উহ, সে কি অপূর্ব ব্যাপার দেখিয়াছে তাহা তাহারা বলিতে পারে না। কি সে সব? সকলের দেখা একে একে হইয়া গেল। দুর্গা চলিয়া যাইতেছিল। বুড়া মুসলমানটি বলিল, দেখবে না খুকি? দুর্গা ঘাড় নাড়িয়া বলিল, না, আমার কাছে পয়সা নেই। লোকটি বলিল, এসো এসো খুকি, দেখে যাও, পয়সা লাগবে না। দুর্গার একটু লজ্জা হইয়াছিল, মুখে বলিল, না, কিন্তু আগ্রহে কৌতূহলে তাহার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিয়া উঠিল। লোকটি বলিল, এসো এসো, দোষ কি? এসো দেখো। দুর্গা উজ্জ্বল মুখে পায়ে পায়ে বাক্সের কাছে আসিয়া দাঁড়াইল বটে, তবুও সাহস করিয়া মুখটা চোঙের মধ্যে দিতে পারে নাই। লোকটি বলিল, এই নলটার মধ্যে দিয়ে তাকাও দেখি খুকি। দুর্গা মাথার উড়ন্ত চুলের গোছা কানের পাশে সরাইয়া দিয়া চাহিয়া দেখিল। পরের 10 মিনিটের কথার সে কোনো বর্ণনা করিতে পারে না। সত্যিকারের মানুষ ছবিতে কি করিয়া দেখা যায়? কত সাহেব, মেম, ঘরবাড়ি, যুদ্ধ, সেসব কথা সে বলিতে পারে না। কি জিনিসই সে দেখিয়াছিল। অপুকে দেখাইতে বড় ইচ্ছা করে। দুর্গা কতবার খুঁজিয়াছে, ও খেলা আর কোনো দিন আসে নাই। গল্প ভালো করিয়া শেষ হইতে না হইতে দুর্গা জ্বরের ধমকে আর বসিতে পারে না, উঠিয়া ঘরের মধ্যে কাঁথা মুড়ি দিয়া শোয়ে। আজকাল বাবা বাড়ি নাই, অপুকে আর খুঁজিয়া মেলা দায়। বই দপ্তরে ঘুম ধরিবার জোগাড় হইয়াছে। সকালবেলা সেই যে এক মুটুলি কড়ি লইয়া বাহির হয়, আর ফেরে একেবারে দুপুর ঘুরিয়া গেলে খাইবার সময়। তাহার মা বকে, ছেলের না নিকুচি করেছে, তোমার লেখাপড়া একেবারে ছিকেই উঠল। এবার বাড়ি এলে সব কথা বলে দেব, দেখো এখন তুমি। অপু ভয়ে ভয়ে দপ্তর লইয়া বসে, বইগুলা খুব চারিদিকে ছড়ায়। মাকে বলে, একটু খয়ের দাও মা, আমি দোয়াতের কালিতে দেব। পরে সে বসিয়া বসিয়া হাতের লেখা লিখিয়া রৌদ্রে দেয়। শুকাইয়া গেলে খয়ের ভিজানো কালি চকচক করে। অপু মহা খুশির সহিত সেদিকে চাহিয়া থাকে, ভাবে, আর একটু খয়ের দেব কাল থেকে। ওহ, কি চকচক করছে দেখো একবার। পানের বাটা হইতে মাকে লুকাইয়া বড় এক খণ্ড খয়ের লইয়া কালির দোয়াতে দেয়। পরে লেখা লিখিয়া শুকাইতে দিয়া কতটা আজ জলজল করে দেখিবার জন্য কৌতূহলের সহিত সেদিকে চাহিয়া থাকে। মনে হয়, আজ যদি আর একটু দিই। একদিন মার কাছে ধরা পড়িয়া যায়। মা বলে, ছেলের লেখার সঙ্গে খোঁজ নেই, কেবল ডেলা ডেলা খয়ের রোজ দরকার, রেখে দে খয়ের। ধরা পড়িয়া একটু অপ্রতিভ হইয়া বলে, খয়ের নইলে কালি হয় বুঝি? আমি বুঝি এমনি এমনি? না, খয়ের নইলে কালি হবে কেন? এইসব রাজ্যের ছেলে আর লেখাপড়া করছে না, তাদের শের শের খয়ের রোজ জোগানো রয়েছে যে দোকানে, যা। অপু বসিয়া বসিয়া একখানা খাতায় নাটক লেখে। বহু লিখিয়া খাতাখানা সে প্রায় ভরাইয়া ফেলিয়াছে। মন্ত্রীর বিশ্বাসঘাতকতায় রাজা রাজ্য ছাড়িয়া বনে যান। রাজপুত্র নীলাম্বর ও রাজকুমারী অম্বা বনের মধ্যে দস্যুর হাতে পড়েন। ঘোর যুদ্ধ হয়। পরে রাজকুমারীর মৃতদেহ নদী তীরে দেখা যায়। নাটকে সতু বলিয়া একটি জটিল চরিত্র সৃষ্টি হইবার অল্প পরেই বিশেষ কোনো মারাত্মক দোষের বর্ণনা না থাকা সত্ত্বেও সে প্রাণদণ্ডে দণ্ডিত হয়। নাটকের শেষ দিকে রাজপুত্রী অম্বার
নারদের বরে পুনর্জীবন প্রাপ্তি বা বিশ্বাস্ত সেনাপতি জীবনকেতুর সহিত তাহার বিবাহ প্রভৃতি ঘটনায় যাহারা বলেন যে গত বৈশাখ মাসে দেখা যাত্রার পালা হইতে এক নামগুলি ছাড়া মূলত কোনো অংশই পৃথক নহে বা সেই হইতেই ইহা হুবহু লওয়া, তাহারা ভুলিয়া যান যে অতীতের কোনো এক নীরব জ্যোৎস্নাময়ী রাত্রিতে নির্জন বাসকক্ষের স্তিমিত দীপসজ্জায় এক প্রাচীন কবির নীল মেঘের মতো দৃশ্যমান ময়ূর নিনাদিত দূর বনভূমির স্বপ্ন যদি কালিদাসকে মুক্ত মেঘের ভ্রমণ বর্ণনে অনুপ্রাণিত করিয়া থাকে, তাহা হইলেই বা কি? সে বিস্তৃত শুভ যামিনীর বন্দনা মানুষে নিজের অজ্ঞাতসারে হাজার বৎসর ধরিয়া করিয়া আসিতেছে। আগুন দিয়াই আগুন জ্বালানো হয়। ছাইয়ের ঢিপিতে মশাল গুজিয়া কে কোথায় মশাল জ্বালে? দপ্তরে একখানা বই আছে, বইখানার নাম চরিতমালা। লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। পুরানো বই। তাহার বাবার নানা জায়গা হইতে ছেলের জন্য বই সংগ্রহ করিবার বাতিক আছে। কোথা হইতে এখানা আনিয়াছিল অপু মাঝে মাঝে খানিকটা পড়িয়া থাকে। বইখানিতে যাহাদের গল্প আছে সে ওই রকম হইতে চায়। হাটে আলু বেচিতে পাঠাইলে কৃষকপুত্র রস্কো বেড়ার ধারে বসিয়া বসিয়া বীজগণিতের চর্চা করিত। কাগজের অভাবে চামড়ার পাতে ভোঁতা আল দিয়া অঙ্ক কষিত। মেষপালক ডুবাল ইতস্তত সঞ্চরণশীল মেষ দলকে যদৃচ্ছ বিচরণের সুযোগ দিয়া এক মনে গাছতলায় বসিয়া ভূচিত্র পাঠে মগ্ন থাকিত। সে ওই রকম হইতে চায়। বীজগণিত কি জিনিস? সে বীজগণিত পড়িতে চায় রস্কোর মতো। সে এই হাতের লেখা লিখিতে চায় না। ধারাপাত কি ভয়ঙ্করী এসব তাহার ভালো লাগে না। ওই রকম নির্জন গাছতলায় বনের ছায়ায় কি বেড়ার ধারে বসিয়া বসিয়া সে ভূচিত্র পাতিয়া পড়িবে, বড় বড় বই পড়িবে, পণ্ডিত হইবে ওই রকম। কিন্তু কোথায় পাইবে সেসব জিনিস? কোথায় বা ভূচিত্র? কোথায় বা বীজগণিত? কোথায়ই বা ল্যাটিন ব্যাকরণ? এখানে শুধুই কড়ি কষার আর্যা আর তৃতীয় নামতা। মা বকিলে কি হইবে? যাহা সে পড়িতে চায় তাহা এখানে কই। কয়দিন খুব বর্ষা চলিতেছে। অন্নদা রায়ের চণ্ডী মণ্ডপে সন্ধ্যাবেলায় মজলিস বসে। সেদিন সেখানে নীলকুঠির ভুয়ো গল্প হইতে শুরু হইয়া পুরীর কোন মন্দিরের মাথায় 5 মণ ভারী চুম্বক পাথর বসানো আছে, যাহার আকর্ষণের বলে নিকটবর্তী সমুদ্রগামী জাহাজ প্রায় পথভ্রষ্ট হইয়া আসিয়া তীরবর্তী মগ্ন শৈলে লাগিয়া ভাঙিয়া যায় প্রভৃতি আরব্য উপন্যাসের গল্পের মতো নানা আজগুবি কাহিনীর বর্ণনা চলিতেছিল। শ্রোতাদের কাহারও উঠিবার ইচ্ছা ছিল না। এরকম আজগুবি গল্প ছাড়িয়া কাহারও বাড়ি যাইতে মন সরিতেছিল না। ভূগোল হইতে শীঘ্রই গল্পের ধারা আসিয়া জ্যোতিষে পৌঁছিল। দীনু চৌধুরী বলিতেছিলেন, ভৃগু সংহিতার মতো অমন বই তো আর নেই। তুমি যাও, শুধু জন্ম রাশিটা গিয়ে দিয়ে দাও, তোমার বাবার নাম, কোন কুলে জন্ম, ভূত ভবিষ্যৎ সব বলে দেবে। তুমি মিলিয়ে নাও, গ্রহ ও রাশিচক্রের যত রকম হয় তা সব দেওয়া আছে কিনা, মায় তোমার পূর্ব জন্ম পর্যন্ত। সকলে সাগ্রহে শুনিতেছিলেন। কিন্তু রামময় হঠাৎ বাহিরের দিকে চাহিয়া বলিলেন, না, ওঠা যাক, এরপর যাওয়া যাবে না। দেখছো না কাণ্ডখানা? একটা বড় ঝটকা টটকা না হলে বাঁচি। গতিক বড় খারাপ। চলো সব। বৃষ্টির বিরাম নাই। একটু থামে, আবার অমনি জোরে আসে। বৃষ্টির ছাটে চারিধার ধোঁয়া ধোঁয়া। হরিহর মোটে 5টা টাকা পাঠাইয়াছিল। তাহার পর আর পত্রও নাই, টাকাও নাই। সেও অনেক দিন হইয়া গেল।
রোজ সকালে উঠিয়া সর্বজয়া ভাবে আজ ঠিক খরচ আসিবে। ছেলেকে বলে, তুই খেলে খেলে বেড়াস বলে দেখতে পাসনে, ডাক বাক্সটার কাছে বসে থাকবি, পিয়ন যেমন আসবে আর অমনি জিজ্ঞেস করবি। অপু বলে, বা আমি বুঝি বসে থাকি নে? কালো তো এলো পুটিদের চিঠি, আমাদের খবরের কাগজ দিয়ে গেল, জিজ্ঞেস করে এসো দেখি পুটিকে, কাল তবে আমাদের খবরের কাগজ কি করে এলো? আমি থাকি নে বই কি। বর্ষা রীতিমতো নামিয়াছে। অপু মায়ের কথায় ঠায় রায়েদের চণ্ডী মণ্ডপে পিয়নের প্রত্যাশায় বসিয়া থাকে। সাধু কর্মকারের ঘরে চালা হইতে গোলা পায়রার দল ভিজিতে ভিজিতে ঝটাপট করিয়া উড়িতে উড়িতে রায়েদের পশ্চিমের ঘরের কার্নিশে আসিতেছে। চাহিয়া চাহিয়া দেখে, আকাশের ডাককে সে বড় ভয় করে। বিদ্যুৎ চমকাইলে মনে মনে ভাবে, দেবতা কিরকম নল পাচ্ছে দেখেছ, এইবার ঠিক ডাকবে। পরে সে চোখ বুজিয়া কানে আঙুল দিয়া থাকে। বাড়ি ফিরিয়া দেখে মা ও দিদি সারা বিকাল ভিজিতে ভিজিতে রাশিকৃত কচুর শাক তুলিয়া রান্নাঘরের দাওয়ায় জড়ো করিয়াছে। অপু বলে, কোত্থেকে আনলে মা? কত? দুর্গা হাসিয়া বলে, কত? তোমার তো বসে বসে বড় সুবিধে। ওই ওদের ডোবার জামতলা থেকে এই এতটা এক হাঁটু জল, যাও দেখি। সকালে ঘাটে গিয়া নাপিত বউয়ের সঙ্গে দেখা হয়। সর্বজয়া কাপড়ের ভিতর হইতে একখানা রেকাবি বাহির করিয়া বলে, এই দেখো জিনিসখানা, খুব ভালো ভরণ না? কিছু না, ফুল কাঁসা। তুমি বলেছিলে, তাই বলি যাই নিয়ে। এ সে জিনিস নয়, এ আমার বিয়ের দান, এখন এ জিনিস আর মেলে না। অনেক দরদস্তুরের পর নাপিত বউ নগদ একটি আঁধুলি আঁচল হইতে খুলিয়া দিয়া রেকাবিখানা কাপড়ের মধ্যে লুকাইয়া লয়, কাউকে যেন না প্রকাশ করে। সর্বজয়া এ অনুরোধ বারবার করে। দুই একদিনে ঘনীভূত বর্ষা নামিল। হু হু পুবে হাওয়া, খানা ডোবা সব থই থই করিতেছে। পথে ঘাটে এক হাঁটু জল, দিন রাত শোঁ শোঁ। বাঁশ বনে ঝড় বাঁধে, বাঁশের মাথা মাটিতে লুটাইয়া লুটাইয়া পড়ে। আকাশের কোথাও ফাঁক নাই, মাঝে মাঝে আগেকার চেয়েও অন্ধকার করিয়া আসে। কালো কালো মেঘের রাশ হু হু উড়িয়া পূব হইতে পশ্চিমে চলিয়াছে। দূর আকাশের কোথায় যেন দেবাসুরের মহাসংগ্রাম বাঁধিয়াছে। কোন কৌশলী সেনানায়কের চালনায় জল স্থল আকাশ একেবারে ছাইয়া ফেলিয়া বিরাট দৈত্য সৈন্য, বাহিনীর পর বাহিনী, অক্ষৌহিনীর পর অক্ষৌহিনী, অদৃশ্য রথী মহারথীদের নায়কত্বে ঝড়ের বেগে অগ্রসর হইতেছে। প্রজ্বলন্ত অত্যুগ্র দেববজ্র আগুন উড়াইয়া চক্ষের নিমেষে বিশাল কৃষ্ণ চমুর এদিক ওদিক পর্যন্ত ছিঁড়িয়া ফাঁড়িয়া এই ছিন্ন ভিন্ন করিয়া দিতেছে। এই আবার কোথা হইতে রক্তবীজের বংশ করাল কৃষ্ণ ছায়ায় পৃথিবী অন্তরিক্ষ অন্ধকার করিয়া ঘিরিয়া আসিতেছে। মহাঝড়, দিন রাত শোঁ শোঁ শব্দ। নদীর জল বাড়ে, কত ঘর দোর কত জায়গায় যে পড়িয়া গেল। নদী নালা জলে ভাসিয়া গিয়াছে। গরু বাছুর গাছের তলে, বাঁশ বনে, বাড়ির ছাঁচ তলায় অঝরে দাঁড়াইয়া ভিজিতেছে। পাখি পাখালির শব্দ নাই কোনোখানে। 4-5 দিন সমানভাবে কাটিল, কেবল ঝড়ের শব্দ আর অবিশ্রান্ত ধারাবর্ষণ। অপু দাওয়ায় উঠিয়া তাড়াতাড়ি ভিজা মাথা মুছিতে মুছিতে বলিল, আমাদের বাঁশতলায় জল এসেছে দিদি, দেখবি? দুর্গা কাঁথা মুড়ি দিয়া শুইয়াছিল, না উঠিয়াই বলিল, এতখানি জল এসেছে রে? অপু বলে, তোর জ্বর সারলে কাল দেখে আসিস, তেঁতুলতলার পথে হাঁটু জল। পরে জিজ্ঞাসা করে, মা কোথায় রে? ঘরে একটা দানা নেই, 2খানি বাসি চাল ভাজা মাত্র আছে। অপু কান্নাকাটি করে, তা হবে না মা, আমার খিদে পায় না বুঝি, আমি 2টি ভাত খাবো। তার মা বলিল, লক্ষ্মী মানিক আমার,
ওরকম কি করে? অনেক করে চাল ভাজা মেখে দেব, এখন রাঁধবো কেমন করে? দেখছিস নে কিরকম শ্যাওটা করেছে। উনুনের মধ্যে এক উনুন জ্বলছে। পরে সে কাপড়ের ভিতর হইতে একটা কি বাহির করিয়া হাসি মুখে দেখাইয়া বলে, এই দেখ, এই কই মাছ বাঁশতলায় কানে হেঁটে দেখি বেড়াচ্ছে। বন্যের জল পেয়ে সব উঠে আসছে গাং থেকে। বরজ পোতার ডোবা ভেসে নদীর সঙ্গে এক হয়ে গিয়েছে কিনা, তাই সব উঠে আসছে। দুর্গা কাঁথা ফেলিয়া ওঠে, অবাক হইয়া যায়, বলে, দেখিমা মাছটা। হামা, কই মাছ বুঝি কানে হেঁটে বেড়ায়? আর আছে? অপু এখনই বৃষ্টি মাথায় ছুটিয়া যায় আর কি। অনেক কষ্টে তাহার মা তাহাকে থামায়। দুর্গা বলে, একটু জ্বর সারলে কাল সকালে চল অপু, তুই আর আমি বাঁশবাগান থেকে মাছ নিয়ে আসবো এখন। পরে সে অবাক হইয়া ভাবে, বাঁশবাগানে মাছ কি করে এলো? বা তো, মা কি আর ভালো করে খুঁজেছে? খুঁজলে আরো সেখানে আছে। দেখতে পেলাম না কিরকম কই মাছ কানে হাঁটে। কাল সকালে দেখব, সকালে জ্বর সেরে যাবে। চারিদিকের বন বাগান ঘিরিয়া সন্ধ্যা নামে। সন্ধ্যার মেঘে ত্রয়োদশীর অন্ধকারে চারিধার একাকার। দুর্গা যে বিছানা পাতিয়া শুইয়া আছে, তাহারই এক পাশে তাহার মা ও অপু বসে। সর্বজয়া ভাবে, আজ যদি এক্ষুনি একখানা পত্তর আসে নীরেন বাবাজির, কি জানি, তা হতে কি আর পারে না? নীরেন তো পছন্দই করে গিয়েছেন, কি জানি কি হলো অদ্দেষ্টে। না, সেসব কি আর আমার অদ্দেষ্টে হবে? তুমিও যেমন, তাহলে আর ভাবনা ছিল কি? ওদিকে ভাই বোনে তুমুল তর্ক বাঁধিয়া যায়। অপু সরিয়া মায়ের কাছে ঘেঁষিয়া বসে। ঠান্ডা হাওয়ায় বেজায় শীত করে। হাসিয়া বলে, মা, কি? সেই শামলঙ্কা বাটনা বাটে মাটিতে লুটায় কেশ। দুর্গা বলে, ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ। অপু বলে, দূর, হ্যাঁ মা, তাই। ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ। কথা বলিয়াই সে দিদির অজ্ঞতায় হাসে। সর্বজয়ের বুকে ছেলের অবোধ উল্লাসের হাসি শেলের মতো বেঁধে। মনে মনে ভাবে, 7টা নয়, 5টা নয়, এই তো একটা ছেলে। কি অদেষ্ট যে করে এসেছিলাম, তার মুখের আবদার রাখতে পারিনি। ঘি না, লুচি না, সন্দেশ না, কি না, শুধু 2টো ভাত। নিনক্কি। আবার ভাবে, এই ভাঙা ঘর, টানাটানির সংসার, অপু মানুষ হলে আর এ দুঃখ থাকবে না। ভগবান তাকে মানুষ করে তোলেন যেন। তাহার পর সে বসিয়া বসিয়া গল্প করে। যখন প্রথম সে নিশ্চিন্দিপুরে ঘর করিতে আসিয়াছিল, তখন 1 বৎসর এই রকম অবিশ্রান্ত বর্ষায় নদীর জল এত বাড়িয়াছিল যে ঘাটের পথে মুখুজ্জে বাগানের কাছে বড় বোঝাই নৌকা পর্যন্ত আসিয়াছিল। অপু বলে, কত বড় নৌকো মা? মস্ত। ওই যে খোট্টাদের চুনের নৌকো, সাজিমাটির নৌকো মাঝে মাঝে আসে, দেখেছিস তো? অত বড়। দুর্গা হঠাৎ জিজ্ঞাসা করে, মা, তুমি 4 গুছির বিনুনি করতে জানো? অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভাঙিয়া যায়। অপু ডাকিতেছে, মা, ও মা, ওঠো, আমার গায়ে জল পড়ছে। সর্বজয়া উঠিয়া আলো জ্বালে। বাহিরে ভয়ানক বৃষ্টির শব্দ হইতেছে। ফুটা ছাদ দিয়া ঘরের সর্বত্র জল পড়িতেছে। সে বিছানা সরাইয়া পাতিয়া দেয়। দুর্গা অঘোর জ্বরে শুইয়া আছে। তাহার মা গায়ে হাত দিয়া দেখে, তাহার গায়ের কাঁথা ভিজিয়া সপ সপ করিতেছে। ডাকিয়া বলে, দুর্গা, ও দুর্গা, শুনছিস? একটু ওর দিকে, বিছানাটা সরিয়ে নি। ও দুর্গা, ও দুর্গা।
শিগগির একেবারে ভিজে গেল যে সব। ছেলে মেয়ে ঘুমাইয়া পড়িলেও সর্বজয়ার ঘুম আসে না। অন্ধকার রাত, এই ঘন বর্ষা, তাহার মন ছমছম করে, ভয় হয় একটা যেন কিছু ঘটিবে, কিছু ঘটিবে। বুকের মধ্যে কেমন যেন করে, ভাবে সে মানুষেরই বা কি হলো, কেন পত্তরও আসে না, টাকা মরুগ্গে যাক, এরকম তো কোনোবার হয় না। তার শরীরটা ভালো আছে তো? মা সিদ্ধেশ্বরী, 5 আনার ভোগ দেব, ভালো খবর এনে দাও মা। তারপর দিন সকালের দিকে সামান্য একটু বৃষ্টি থামিল। সর্বজয়া বাটির বাহির হইয়া দেখিল বাঁশ বনের মধ্যের ছোট ডোবাটা জলে ভর্তি হইয়া গিয়াছে। ঘাটের পথে নিবারণের মা ভিজিতে ভিজিতে কোথায় যাইতেছিল। সর্বজয়া ডাকিয়া বলিল, ও নিবারণের মা, শোন। পরে সলজ্জ ভাবে বলিল, সেই তুই একবার বলেছিলি না বৃন্দাবনী চাদরের কথা তোর ছেলের জন্যে, তা নিবি? নিবারণের মা বলিল, আছে, দেয়া একটু ধরুক, মোর ছেলেরে সঙ্গে করে এখনই আসবো। এখন নতুন আছে মা ঠাকরুন, না পুরনো? সর্বজয়া বলিল, তুই আয় না, এখনই দেখবি। একটু পুরনো, কিন্তু সে কেউ গায়ে দেয়নি, ধোয়া তোলা আছে। পরে একটু থামিয়া বলিল, তোরা আজকাল চাল ভাঙছিস নে? নিবারণের মা বলিল, এই বাদলায় কি ধান শুকোয় মা ঠাকরুন? খাবার বলে দুটোখানি রেখে দিয়েছি অমনি। সর্বজয়া বলিল, এক কাজ কর না, তাই গিয়ে আমায় আধ কাটা খানেক আজ দিয়ে যাবি? একটু সরিয়ে আসিয়া মিনতির সুরে বলিল, বৃষ্টির জন্য বাজার থেকে চাল আনবার লোক পাচ্ছি নে, টাকা নিয়ে নিয়ে বেড়াচ্ছি, তা কেউ যদি রাজি হয়, বড় মুশকিলে পড়িছি মা। নিবারণের মা স্বীকার হইয়া গেল, বলিল, আসবো এখন নিয়ে, কিন্তু সে ভেটেল ধানের চালের ভাত কি আপনারা খেতে পারবেন মা ঠাকরুন? বড্ড মোটা। নিমছাল সিদ্ধ দুর্গা আর খাইতে পারে না, তাহার অসুখ একভাবেই আছে। ঔষধ নাই, পথ্য নাই, ডাক্তার নাই, বৈদ্য নাই। বলে, 1 পয়সার বিস্কুট আনিয়ে দেবে মা, নোনতা, মুখে বেশ লাগে। সাবু তাই জোটে না, তাই বিস্কুট। বৈকাল বেলা হইতে আবার ভয়ানক বৃষ্টি নামিল। বৃষ্টির সঙ্গে ঝড়ও যেন বেশি করিয়া আসে। ঘোর বর্ষণ মুখর নির্জন, জলে থই থই, হুহু পুবে হাওয়া বওয়া, মেঘে অন্ধকারে একাকার ভাদ্র সন্ধ্যা। আবার সেই রকম কালো কালো পেঁজা তুলোর মতো মেঘ উড়িয়া চলিয়াছে। বৃষ্টির শব্দে কান পাতা যায় না। দরজা জানালা দিয়া ঠান্ডা হাওয়ার ঝাপটার সঙ্গে বৃষ্টির ছাট হু হু করিয়া ঢোকে। ছেঁড়া থলে, ছেঁড়া কাপড় গোজা ভাঙা কবাটের আড়ালে সাধ্য কি যে ঝড়ের ভীম আক্রমণের মুখে দাঁড়ায়? বেশি রাত্রে সকলে ঘুমাইলে বেশি বৃষ্টি নামিল। সর্বজয়ার ঘুম আসে না, সে বিছানায় উঠিয়া বসে। বাহিরে শুধু একটানা হুঁস হুঁস জলের শব্দ। ক্রুদ্ধ দৈত্যের মতো গর্জমান একটানা গোঁ গোঁ রবে ঝড়ের দমকা বাড়িতে বাঁধিতেছে। জীর্ণ কোঠাখানা এক একবারের দমকায় যেন থরথর করিয়া কাঁপে। ভয়ে তাহার প্রাণ উড়িয়া যায়। গ্রামের একধারে বাঁশ বনের মধ্যে ছোট ছোট ছেলে মেয়ে লইয়া নিঃসহায় মনে মনে বলে, ঠাকুর, আমি মরি তাতে ক্ষতি নেই, এদের কি করি? এই রাত্রিরে যাই বা কোথায়? মনে মনে বসিয়া বসিয়া ভাবে, আচ্ছা, যদি কোঠা পড়ে তবে দালানের দেওয়ালটা বোধহয় আগে পড়বে। যেমন শব্দ হবে অমনি পাঞ্চালার দৌড় দিয়ে এদের টেনে বার করে নেব। সে যেন আর বসিয়া থাকিতে পারে না। কয়দিন সে ওল শাক, কচু শাক সিদ্ধ করিয়া খাইয়া দিন কাটাইতেছে।
নিজে উপবাসের পর উপবাস দিয়া ছেলে মেয়েকে যাহা কিছু সামান্য খাদ্য ছিল খাওয়াইতেছে। শরীর ভাবনায় অনাহারে দুর্বল, মাথার মধ্যে কেমন করে। ঝড়ের গোঁ গোঁ শব্দ। অনেক রাত্রে ঝড় বাড়িল। বাহিরে কি ঝটকা আসিল। উপায়? একবার বড় একটা দমকায় ভয় পাইয়া সে ঝড়ের গতিক বুঝিবার জন্য সন্তর্পণে দালানের দুয়ার খুলিয়া বাহিরের রোয়াকে মুখ বাড়াইল। বৃষ্টির ছাটে কাপড় চুল সব ভিজিয়া গেল। হু হু একটানা হাওয়ার শব্দে বৃষ্টি পতনের ঝড়ের শব্দ ঢাকিয়া গিয়াছে। বাহিরে কিছু দেখা যায় না। অন্ধকারে মেঘে আকাশে বাতাসে গাছপালায় সব একাকার। ঝড় বৃষ্টির শব্দে আর কিছু শোনা যায় না। এই হিংস্র অন্ধকার ও ক্রূর ঝটিকাময়ী রজনীর আত্মা যেন প্রলয় দেবের দূত রূপে ভীম ভৈরব বেগে সৃষ্টি গ্রাস করিতে ছুটিয়া আসিতেছে। অন্ধকারে রাত্রে গাছপালায় আকাশে মাটিতে তাহার গতিবেগ বাঁধিয়া শব্দ উঠিতেছে। সুইস সুইস সুইস। এই শব্দের প্রথমাংশের দিকে বিশ্বগ্রাসী দূতটা যেন পিছু হটিয়া বল সঞ্চয় করিতেছে। সু এবং শেষ অংশটায় পৃথিবীর উচ্চ নিচ তাবৎ বায়ুস্তর আলোড়ন মন্থন করিয়া বায়ুস্তরে বিশাল তুফান তুলিয়া তাহার সমস্ত আসরিকতার বলে সর্বজয়াদের জীর্ণ কোঠাটার পিছনে ধাক্কা দিতেছে। ইস! কোঠা দুলিয়া দুলিয়া উঠিতেছে, আর থাকে না। ইহার মধ্যে যেন কোনো অধীরতা, বিশৃঙ্খলতা, ভ্রম ভ্রান্তি নাই। যেন দৃঢ়, অভ্যস্ত, প্রণালীবদ্ধ ভাবের কর্তব্য কার্য। বিশ্বটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে চূর্ণ করিয়া উড়াইয়া দেওয়ার ভার যে লইয়াছে, যুগে যুগে এরকম কত হাস্যমুখী সৃষ্টিকে ধ্বংস করিয়া অনন্ত আকাশের অন্ধকারে তারাবাজির মতো ছড়াইয়া দিয়া আসিয়াছে যে মহাশক্তিমান ধ্বংসদূত, এ তার অভ্যস্ত কার্য। এতে তার অধীরতা উন্মত্ততা সাজে না। আতঙ্কে সর্বজয়া দোর বন্ধ করিয়া দিল। আচ্ছা, যদি এখন একটা কিছু ঘরে ঢোকে, মানুষ কি অন্য কোনো জানোয়ার? চারিদিকে ঘন বাঁশবন, জঙ্গল, লোকজনের বসতি নাই। মাগো! জলের ছাটে ঘর ভাসিয়া যাইতেছে। হাত দিয়া দেখিল ঘুমন্ত অপুর গা জলে ভিজিয়া নেতা হইয়া যাইতেছে। সে কি করে? আর কত রাত আছে? সে বিছানা হাতড়াইয়া দেশলাই খুঁজিয়া কেরোসিনের ডিবাটা জ্বালে। ডাকে, ও অপু, ওঠ! জল পড়ছে। অপু ঘুম চোখে জড়িত গলায় কি যেন বলে, বোঝা যায় না। আবার ডাকে, অপু, শুনছিস? অপু, ওঠ দেখি। দুর্গাকে বলে, পাশ ফিরে শতদুর্গা, বড্ড জল পড়ছে, একটু সরে পাশ ফের দেখি। অপু উঠিয়া বসিয়া ঘুম চোখে চারিদিকে চায়, পরে আবার শুইয়া পড়ে। হুড়ুম করিয়া বিষম কি একটা শব্দ। সর্বজয়া তাড়াতাড়ি আবার দুয়ার খুলিয়া বাহিরের দিকে উঁকি মারিয়া দেখিল। বাঁশবাগানের দিকটা ফাঁকা ফাঁকা দেখাইতেছে। রান্নাঘরের দেওয়াল পড়িয়া গিয়াছে। তাহার বুক কাঁপিয়া ওঠে। এইবার বুঝি পুরানো কোঠাটা। কে জানে কাহাকে সে এখন ডাকে। মনে মনে বলে, হে ঠাকুর, আজকার রাতটা কোনো রকমে কাটিয়ে দাও। হে ঠাকুর, ওদের মুখের দিকে তাকাও। তখনও ভালো করিয়া ভোর হয় নাই। ঝড় থামিয়া গিয়াছে, কিন্তু বৃষ্টি তখনও অল্প অল্প পড়িতেছে। পাড়ার নীলমণি মুখুজ্জের স্ত্রী গোয়ালে গরুর অবস্থা দেখিতে আসিতেছেন। এমন সময় খিড়কি ধরে বারবার ধাক্কা শুনিয়া দোর খুলিয়া বিস্ময়ের সুরে বলিলেন, নতুন বউ? সর্বজয়া ব্যস্তভাবে বলিল, নদী, একবার বড় ঠাকুরকে ডাকো দেখি। একবার শিগগির আমাদের বাড়িতে আসতে বলো, দুর্গা কেমন করছে। নীলমণি মুখুজ্জের স্ত্রী আশ্চর্য হইয়া বলিলেন, দুর্গা? কেন, কি হয়েছে দুর্গার?
সর্বজয়া বলিল, কদিন থেকে তো জ্বর হচ্ছিল, হচ্ছে আবার যাচ্ছে, ম্যালেরিয়ার জ্বর। কাল সন্ধ্যে থেকে জ্বর বড্ড বেশি, তার উপর কাল রাত্রে কিরকম কাণ্ড তো জানোই। একবার শিগগির বড় ঠাকুরকে। তাহার বিস্রস্ত কেশ ও রাতজাগা রাঙা রাঙা চোখের কেমন দিশাহারা চাহনি দেখিয়া নীলমণি মুখুজ্জের স্ত্রী বলিলেন, ভয় কি বউ? দাঁড়াও, আমি এখনই ডেকে দিচ্ছি। চলো, আমিও যাচ্ছি। কাল রাত্রির মতো কাণ্ড আমি তো কখনো দেখিনি। শেষ রাত্রে সব উঠে গরু টরু সরিয়ে রেখে আবার শুয়েছে কিনা। দাঁড়াও, আমি ডাকি। একটু পরে নীলমণি মুখুজ্জি, তাহার বড় ছেলে ফণি, স্ত্রী ও দুই মেয়ে সকলে অপুদের বাড়িতে আসিলেন। রাত্রের অন্ধকারে সেই দৈত্যটা যেন সারা গ্রামখানা দলিত পিষ্ট মথিত করিয়া দিয়া আকাশ পথে অন্তর্হিত হইয়াছে। ভাঙা গাছের ডাল, পাতা, চালের খড়, কাঁচা বাঁশপাতা বাঁশের কঞ্চিতে পথ ঢাকিয়া দিয়াছে। ঝাড়ের বাঁশ নুইয়া পথ আটকাইয়া রাখিয়াছে। ফণি বলিল, দেখেছেন বাবা কাণ্ডখানা? সেই নবাবগঞ্জের পাকা রাস্তা থেকে বিলিতি চটকা গাছটার পাতা উড়িয়ে এনেছে। নীলমণি মুখুজ্জের ছোট ছেলে একটা মরা চড়ুই পাখি বাঁশপাতার ভিতর হইতে টানিয়া বাহির করিল। দুর্গার বিছানার পাশে অপু বসিয়া আছে। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে বাবা অপু? অপুর মুখে উদ্বেগের চিহ্ন। বলিল, দিদি কি সব বকছিল জ্যাঠা মশাই। নীলমণি বিছানার পাশে বসিয়া বলিলেন, দেখি হাতখানা। জ্বরটা একটু বেশি। আচ্ছা, কোনো ভয় নেই। ফণি, তুমি একবার চট করে নবাবগঞ্জে চলে যাও দেখি শরৎ ডাক্তারের কাছে, একেবারে ডেকে নিয়ে আসবে। পরে তিনি ডাকিলেন, দুর্গা, ও দুর্গা। দুর্গার অঘোর আচ্ছন্ন ভাব, সাড়া শব্দ নাই। নীলমণি বলিলেন, ঘরদোরের অবস্থা তো বড্ড খারাপ। জল পড়ে কাল রাত্রে ভেসে গিয়েছে। তা বৌমার লজ্জার কারণই বা কি? আমাদের ওখানে না হয় উঠলেই হতো। হরিটারও কাণ্ডজ্ঞান আর হলো না এই জীবনে। এই অবস্থায় এই রকম ঘরদোর সারানোর একটা ব্যবস্থা না করে কি যে করছে তাও জানিনি। চিরকালটা ওর সমান গেল। তাহার স্ত্রী বলিলেন, ঘর সারাবে কি? খাবার নেই ঘরে, নইলে কি এরকম আতান্তরে ফেলে কেউ বিদেশে যায়? আহা, রোগা মেয়েটা কাল সারা রাত ভিজেছে, একটু জল গরম করতে দাও। ওই জানলাটা খুলে দাও তো ফণি। একটু বেলায় নবাবগঞ্জ হইতে শরৎ ডাক্তার আসিলেন। দেখিয়া শুনিয়া ঔষধের ব্যবস্থা করিলেন। বলিয়া গেলেন যে বিশেষ ভয়ের কোনো কারণ নাই, জ্বর বেশি হইয়াছে। মাথায় জলপটি নিয়মিতভাবে দেওয়ার বন্দোবস্ত করিলেন। হরিহর কোথায় আছে জানা নাই, তবুও তাহার পূর্ব ঠিকানায় তাহাকে একখানি পত্র দেওয়া হইল। পরদিন ঝড় বৃষ্টি থামিয়া গেল, আকাশের মেঘ কাটিতে শুরু করিল। নীলমণি মুখুজ্জে দুবেলা নিয়মিত দেখাশোনা করিতে লাগিলেন। ঝড় বৃষ্টি থামিবার পরদিন হইতেই দুর্গার জ্বর আবার বড় বাড়িল। শরৎ ডাক্তার সুবিধা বুঝিলেন না। হরিহরকে আর একখানা পত্র দেওয়া হইল। অপু তাহার দিদির মাথার কাছে বসিয়া জলপটি দিতেছিল। দিদিকে দু একবার ডাকিল, ও দিদি শুনছিস? কেমন আছিস ও দিদি? দুর্গার কেমন আচ্ছন্ন ভাব, ঠোঁট নড়িতেছে, কি যেন আপন মনে বলিতেছে, ঘোর ঘোর। অপু কানের কাছে মুখ লইয়া গিয়া দু একবার চেষ্টা করিয়াও কিছু বুঝিতে পারিল না। বৈকালের দিকে জ্বর ছাড়িয়া গেল। দুর্গা আবার চোখ মেলিয়া চাহিতে পারিল এতক্ষণ পরে। ভারী দুর্বল হইয়া পড়িয়াছে, চি চি করিয়া কথা বলিতেছে। ভালো করিয়া না শুনিলে বোঝা যায় না কি বলিতেছে। মা গৃহকার্যে উঠিয়া গেলে অপু দিদির কাছে বসিয়া রহিল। দুর্গা চোখ তুলিয়া তাহার দিকে চাহিয়া বলিল, বেলা কত রে? অপু বলিল, বেলা এখনো অনেক আছে, রোদ্দুর উঠেছে আজ, দেখেছিস দিদি? এখনো আমাদের নারকেল গাছের মাথায় রোদ্দুর রয়েছে।
খানিকক্ষণ দুজনেই কোনো কথা বলিল না। অনেক দিন পরে রৌদ্র ওঠাতে অপুর ভারী আহ্লাদ হইয়াছে। সে জানালার বাহিরে রৌদ্রালোকিত গাছটার মাথায় চাহিয়া রহিল। খানিকটা পরে দুর্গা বলিল, শোন অপু, একটা কথা শোন। কিরে দিদি? পরে সে দিদির মুখের আরো কাছে মুখ লইয়া গেল। আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি? দেখাবো এখন। তুই সেরে উঠলে বাবাকে বলে আমরা সব একদিন গঙ্গা নাইতে যাব রেলগাড়ি করে। সারা দিন রাত্রি কাটিয়া গেল। ঝড় বৃষ্টি কোনো কালে হইয়াছিল মনে হয় না। চারিধারে দারুণ শরতের রৌদ্র। সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জে অনেক দিন পরে নদীতে স্নান করিতে যাইবেন বলিয়া তেল মাখিতে বসিয়াছেন। তাহার স্ত্রীর উত্তেজিত সুর তাঁর কানে গেল, ওগো এসো তো একবার এদিকে শিগগির। অপুদের বাড়ির দিক থেকে যেন একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে। ব্যাপার কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন। সর্বজয়া মেয়ের মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিতেছে, ও দুর্গা চা দেখি, ওমা ভালো করে চা দেখি, ও দুর্গা। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে? সরো দেখি। আহা, কি সব, বাতাসটা বন্ধ করে দাঁড়াও। সর্বজয়া ভাসুর সম্পর্কের প্রবীণ প্রতিবেশীর ঘরের মধ্যে উপস্থিতি ভুলিয়া গিয়া চিৎকার করিয়া উঠিল, ওগো কি হলো? মেয়ে অমন করছে কেন? দুর্গা আর চাহিল না। আকাশের নীল আস্তরণ ভেদ করিয়া মাঝে মাঝে অনন্তের হাত ছানিয়ে আসে। পৃথিবীর বুক থেকে ছেলেমেয়েরা চঞ্চল হইয়া ছুটিয়া গিয়া অনন্ত নীলিমার মধ্যে ডুবিয়া নিজেদের হারাইয়া ফেলে। পরিচিত ও গতানুগতিক পথের বহু দূর পারে কোনো পথহীন পথে দুর্গার অশান্ত চঞ্চল প্রাণের বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানার ডাক আসিয়া পৌঁছিয়াছে। তখন আবার শরৎ ডাক্তারকে ডাকা হইল। বলিলেন, ম্যালেরিয়ার শেষ স্টেজটা আর কি। খুব জ্বরের পর যেমন বিরাম হয়েছে আর অমনি হার্ট ফেল করে, ঠিক এরকম একটা কেস হয়ে গেল সেদিন 10 ঘড়ায়। আধ ঘন্টার মধ্যে পাড়ার লোকে উঠান ভাঙিয়া পড়িল। পথের পাঁচালী। আজ শুনলেন 9ম পর্ব। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।